ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি স্বর্ণালী। ঘূর্ণিঝড়ের দুদিন পার, এখনো বিদ্যুৎহীন কলকাতার বহু এলাকা। বিদ্যুৎ না থাকায় চলছে না পাম্প। জলের জন্য হাহাকার। প্রতিবাদে এবার রাজডাঙ্গা বাইপাসে বিক্ষোভ, অবরোধ। বিদ্যুৎ এবং জলের দাবিতে এম বাইপাস অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। এখানে ঠিক টেগর পার্কের কাছে অবরোধ করা হয়, পুলিশের ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়। এম বাইপাসের দুটি ফ্ল্যাঙ্ক, পূর্ব এবং পশ্চিমমুখী দুটি ফ্ল্যাঙ্কে আটকে দেওয়া হয়। পরে পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে আসে এবং যারা স্থানীয় বাসিন্দারা তারা এখান থেকে সরিয়ে দেয় তাদেরকে। তাদের অভিযোগ আমরা এবার শুনবো। তোমরা কি অভিযোগ? 4 দিন দিয়ে আমাদের এখানে কারেন্ট নেই। আমরা অনেকবার কমপ্লেন করেছি। রাস্তার উপরে আমরা সাইডে আছি, হ্যাঁ আপনারা সাইডে আসুন। এখানে দেখাই যাচ্ছে যে পুলিশ কর্মীরা যারা রয়েছেন স্থানীয় বাসিন্দা তাদেরকে সরিয়ে দিচ্ছেন। আমরা জানতে চাইবো কি ঘটনা। কোনো কথা শুনছে না, ঠিক আছে? আমরা অনেকবার কমপ্লেন করেছি, কোনো কথা শুনছে না। অফিসে গিয়ে কমপ্লেন করেছি, কোনো কথা শুনছে না। যাও একটা গাড়ি এসেছে, যেইটুকু লাইন ছিল সেটাও কেটে দিয়ে চলে গেছে। আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি রাস্তা অবরোধ করবো। কিন্তু কথা হচ্ছে যে এখানে তো অনেক এমার্জেন্সি, আমরা এমার্জেন্সি গাড়ি ছেড়ে দিচ্ছি। প্রত্যেকটা এমার্জেন্সি গাড়ি ছাড়ছি, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে পুলিশের গাড়ি থেকে সব গাড়ি আমরা ছাড়ছি। এমার্জেন্সি ছাড়া আমরা ছাড়ছি না। আমাদের কিছু একটা ব্যবস্থা করে দিক, আমরা চলে যাবো। পুলিশের তরফে কি বলা হলো আপনার? পুলিশের তরফ থেকে গাড়ি কাজ নিয়ে এসেছিল, আমাদেরকে সরিয়ে দিল। দেখলাম যে এখানে পুলিশ আসে ঘটনাস্থলে এবং তারপরে কিন্তু এম বাইপাসের উপর থেকে দ্রুত যে পুলিশের ব্যারিকেড সেগুলোকে সরিয়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের কিন্তু অভিযোগ দীর্ঘক্ষণ ধরে এলাকায় কোনো বিদ্যুৎ পরিষেবা নেই, যতটুকু পরিষেবা ছিল সেই পরিষেবাগুলি চলে গেছে। তার ফলে কিন্তু বাধ্য হয়েছেন এই রাস্তা রোধ করতে। দাবি যে এই এলাকায় যেহেতু এমার্জেন্সি যে সমস্ত গাড়ি, সেই সমস্ত গাড়ি অর্থ তারা কিন্তু ছেড়ে দিচ্ছেন। মূলত অ্যাম্বুলেন্স করছে, তারা কিন্তু আটকে যাচ্ছে না। এই মুহূর্তে এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী। তারা এই মুহূর্তে এই ভিড়, সেই ভিড়কে ইতিমধ্যে এম বাইপাস থেকে সরিয়ে দিয়েছে এবং তাদের যেটা বক্তব্য, যতক্ষণ পর্যন্ত না এখানে বিদ্যুৎ পরিষেবা এবং জল পরিষেবা স্বাভাবিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থা বিক্ষোভ চালিয়ে যাবে। কেমন অতুল কুণ্ডুর সাথে বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। একই অভিযোগ উত্তরপাড়ার বাসিন্দাদেরও। ঘূর্ণিঝড়ের পর থেকে নেই বিদ্যুৎ, জল। প্রতিবাদে উত্তরপাড়ার বালিখালে অবরোধ তুলতে পুলিশের লাঠিচার্জ। সকালের পর বিকেলেও 1 ঘন্টার উপরে অবরোধ। হাওড়া থেকে ঢোকার মুখে আটকে যায় সমস্ত গাড়ি। যদিও লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। পুলিশের উপর ইট ছোড়ার পাল্টা অভিযোগ। বেহালা থেকে অজয়নগর, স্থানীয়দের বিক্ষোভ অবরোধ। হাওড়ায় আবার বিক্ষোভ অবরোধে সামিল তৃণমূল বিধায়ক। বিমানবন্দর এলাকাতেও বিক্ষোভ। এই পরিস্থিতি সম্পর্কে ফিরহাদ হাকিম কি বলেছেন শুনবো। বিভিন্ন জায়গায় লাইট, সিএসসি কে আমরা বলে যাচ্ছি যে আজকের মধ্যে করে দেওয়ার জন্য। আজকে যদি না হয় কালকে হয়তো হয়ে যাবে। কলকাতায় একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে WBSCBL আছে, তারাও আমাকে এখনই কথা দিলেন যে আজকের মধ্যে পুরো লাইন রেস্টোর হয়ে যাবে। আমরা স্ট্রিট লাইটগুলোকে এক্ষুনি রেস্টোর করছি না, যেহেতু কোথায় কেবল ছিঁড়ে পড়েছে না পড়েছে রেস্টোর করছি না, কিন্তু ল্যাম্পপোস্টগুলোকে সরিয়ে দিয়ে যাতে রাস্তাটা চালু করে দেওয়া যায়। আস্তে আস্তে আমরা ফেজ ম্যানারে স্ট্রিট লাইট ফাইটগুলো জ্বালাবো, সিএসসির সার্টিফিকেশন পাওয়ার পরে যে কোথাও মানে ওয়্যার পড়ে নেই, কোথাও পড়ে নেই। আর সিএসসিকেও সেই জন্য বলেছি, বিশেষ করে অ্যাডেড এরিয়া যেরকম বেহালা, টালিগঞ্জ, যাদবপুর,
যেখানে সিএসসির ওভারহেড আছে, সেখানে অনেক জায়গায় তার ফার ছিঁড়ে গেছে। ওরা 2 দিন সময় চেয়েছে, 2 দিনের মধ্যে রেস্টোর করে দেবে। আমিও লেগে রয়েছি কনস্ট্যান্ট ওদের সাথে, যে যাতে ইমিডিয়েট এইটা করে দিয়ে কলকাতার মানুষকে যাতে অন্তত স্বচ্ছন্দে বাড়িতে থাকতে পারে সেই ব্যবস্থা করার। উমপুনের তাণ্ডবে রাজ্যে মৃত্যু 86 জনের, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে 22 জনের, গাছ পড়ে 27 জন, দেওয়াল চাপা পড়ে 21 জনের মৃত্যু, ছাদ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে 5 জনের, জলে ডুবে 3 জন, সাপের কামড়ে 1 জনের মৃত্যু, ঘর চাপা পড়ে 2 জনের মৃত্যু, আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু 3 জনের। রাজ্যে ক্ষতিগ্রস্ত 1,36,00,000-এরও বেশি মানুষ, ক্ষতিগ্রস্ত হয়েছে 10.5 লক্ষ বাড়ি। আকাশপথে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে সঙ্গে নিয়ে রাজ্যের ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন প্রধানমন্ত্রী। বাংলাকে 1000 কোটি টাকা সাহায্যের প্রতিশ্রুতি, মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা সাহায্য, মুখ্যমন্ত্রীকে পাশে বসিয়ে বসিরহাটে ঘোষণা মোদীর। साइक्लोन का नुकसान कम से कम हो, इसके लिए जो भी आवश्यक कदम उठाने चाहिए उसके लिए राज्य सरकार और केंद्र सरकार ने मिलकर के भरसक प्रयास किया। लेकिन उसके बावजूद भी करीब करीब 80 लोगों के जीवन हम नहीं बचा पाए। भारत सरकार कंधे से कंधा मिलाकर के काम करेगी और जो भी आवश्यकताएं होगी उन आवश्यकताओं को पूर्ण करने के लिए भारत सरकार के जो भी नीति नियम है उसका पूरी तरह उपयोग करते हुए पश्चिम बंगाल की मदद में हम खड़े रहेंगे। अभी तत्काल जो इस संकट की घड़ी में राज्य सरकार को कठिनाई न हो, इसके लिए एक एडवांस असिस्टेंस के रूप में 1000 करोड़ रुपया भारत सरकार की तरफ से व्यवस्था की जाएगी। साथ साथ जिन परिवारों ने अपने स्वजन खोए हैं उन परिवारों को प्रधानमंत्री राहत कोष से 2 लाख रुपया और जिन लोगों को इंजरी हुई है उनको 50,000 रुपये तक की सहायता देने का भी हम प्रधानमंत्री राहत कोष से करेंगे। বৈঠকের পর মুখ্যমন্ত্রী কি বলেছেন শুনবো। 1 ঘন্টা প্রায় আমরা বিভিন্ন বিশেষ করে একেবারে রাজারহাট ভাঙড় থেকে শুরু করে আমরা হাসনাবাদ, সন্দেশখালী, বসিরহাট, হিঙ্গলগঞ্জ ওদিকটা পুরোটা, তারপরে এদিকেও কিছুটা পাথর প্রতিমা, নামখানা, কাকদ্বীপ, বাসন্তী, সন্দেশখালী সমস্ত এলাকাটা পুরোটাই ট্যুর করা হয়েছে এবং দেখেছি পুরো এলাকা জলমগ্ন। এবং আমার কাছে কিছু কলকাতার ছবি ছিল, সেটা আমি প্রাইম মিনিস্টারকে দেখিয়েছি যে দেখুন কি ডিজাস্টার, সাংঘাতিক। এই ডিজাস্টারের ব্যাপকতা খুব বেশি এবং স্পেশালি রিকোয়েস্ট করলাম যে দেখো আমরা ডিমান্ড করতে চাই না, কিন্তু আমার কতগুলো জায়গায় ইমিডিয়েট নবনির্মাণ করতে হবে। যেটা হচ্ছে আমার এম্বাঙ্কমেন্টগুলো, যেগুলো বাঁধগুলো ভেঙে গেছে, নদীর একদম পুরোপুরি ভেঙে গেছে, এলাকার পর এলাকা জলমগ্ন। আপনারা সিনটা দেখলে বুঝতে পারবেন। সুতরাং তোমরা ওইটা আমাদের রিপেয়ার করতে প্রচুর টাকা খরচা হবে। তোমরা যেটা পারবে তোমাদের টিম পাঠিয়ে দেখে নাও, যা পারবে সেটা দেরি করো না, যা দেবে তাড়াতাড়ি দিও, আর তা না তো আমাদের করতেই হবে। উনি বলেছেন আমি 1000 কোটি টাকা দিচ্ছি, যেটা হচ্ছে ইমিডিয়েট, এবং এটা অ্যাডভান্স হিসেবেও দিতে পারে। ওরা অ্যাডভান্সটা এমনি দেবে, সেটা ওরা ডিসাইড করে পরে ওদের সেন্ট্রাল কমিটি আসবে, ভিজিট করবে। আর 80 জন যে মারা গেছে সেটা প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 2 লাখ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। আমরা অলরেডি আমাদের রাজ্য সরকার থেকে 2.5 লাখ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছি। লকডাউনের জেরে চলতি বছরে জিডিপি নামবে শূন্যেরও নিচে, আশঙ্কা আরবিআই এর। শিল্পোৎপাদন কমল প্রায় 17%, বাড়ল খাদ্যশস্যের উৎপাদন। অর্থনীতিকে চাঙ্গা করতে ফের কমল রেপো রেট, কমতে পারে ঋণের সুদ। 45 বছরের মধ্যে দেশে সবচেয়ে বেশি বেকারত্বের হার, রফতানি কমে যাওয়া, উৎপাদন শিল্পের বেহাল অবস্থা, গ্রামীণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়া। অর্থনীতিবিদদের একটা বড় অংশের মতে করোনার আগমনের আগে থেকেই দেশের অর্থনীতির অবস্থা টালমাটাল চলছিল। এবার যেন মরার ওপর খাড়ার ঘা করোনা, ব্যাস। লাগাতার লকডাউনের ফলে এমনিতেই কোটি কোটি চাকরি যাওয়ার আশঙ্কা করছিল বিভিন্ন সমীক্ষক ও বণিক সংস্থা। আর এবার সেই উদ্বেগ এক লাফে বাড়িয়ে দিল দেশের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আরবিআই এর গভর্নর আশঙ্কার সুরে বললেন,
2020-21 সালের অর্থনৈতিক বৃদ্ধির হার নেতিবাচক থাকতে পারে, অর্থাৎ শূন্যেরও নিচে নেমে যেতে পারে। এর আগে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার বা IMF ইতিমধ্যেই পূর্বাভাস দিয়েছে 2020-21 অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার নেমে আসতে পারে 1.9%। মার্কিন মূল্যায়নকারী সংস্থা মুডিজের অধীনস্থ মুডিজ ইনভেস্টর সার্ভিসেরও পূর্বাভাস, চলতি আর্থিক বছরে ভারতে আর্থিক বৃদ্ধির হার পৌঁছতে পারে 0%। সমীক্ষক সংস্থা ফিচ তার রেটিংয়ে জানিয়েছে 2020-21 অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হার নামতে পারে 2%, যা আদতে 3 দশক, অর্থাৎ ভারত মুক্ত অর্থনীতির জমানায় প্রবেশের পর সর্বনিম্ন। এবার কাঁপুনি ধরালো খোদ রিজার্ভ ব্যাংক। GDP growth in 2021 is estimated to remain in the negative territory. Combined impact of demand compression and supply disruption will depress economic activity in the first half of the year. Assuming that economic activity gets restored in a phased manner, especially in the second half of this year, and taking into consideration favorable base effects. সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমিক সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে ভয়াবহ তথ্য। তাদের দাবি, গত কয়েক মাসে বিশেষত করোনার প্রকোপ এবং লকডাউন চালু হওয়ার পরে গোটা দেশে 12 কোটিরও বেশি মানুষ কাজ হারিয়েছেন। কাজ হারানোর পরিস্থিতিতে আছেন আরো বহু মানুষ। শুধু তাই নয়, এর বাইরে বিপুল পরিমাণ চাকরিজীবীর বেতন কমেছে। সমীক্ষা বলছে এই 12 কোটি কাজ হারানো মানুষের মধ্যে 26.3% মানুষ শহরাঞ্চলে কাজ করতেন এবং 23.9% মানুষ গ্রামে কাজ করতেন। এর মধ্যে শ্রমিক যেমন আছেন, তেমনই আছেন ছোট ব্যবসার সঙ্গে যুক্ত কর্মজীবী। আবার শহরের তথাকথিত হোয়াইট কলার জবের কর্মীরাও এর মধ্যে আছেন। অর্থাৎ দেশের সব রকম ক্ষেত্র থেকেই কর্মী ছাঁটাই হয়েছে। করোনা মোকাবিলায় টানা লকডাউনের পরিণাম যে ভয়ঙ্কর হতে পারে তা নিয়ে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন বহু প্রথিতযশা অর্থনীতিবিদ। সম্প্রতি রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন বলেন, লকডাউন করে দেওয়াটা খুব সহজ, কিন্তু দেশের অর্থনীতির পক্ষে এটা খুব একটা ভালো ফল দেবে না। আমাদের দেশের শুধু দরিদ্রদের বাঁচানোর জন্যই কমপক্ষে 65,000 কোটি টাকা সাহায্যের প্রয়োজন পড়বে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেছেন, পুনরুজ্জীবনের জন্য এখন ভারতবাসীর প্রয়োজন বড়সড় আর্থিক প্যাকেজ। এই পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এবং সাধারণ মানুষের করোনা ক্ষতে খানিক স্বস্তির প্রলেপ দিতে ফের রেপো রেট কমালো RBI। রেপো রেট 40 বেসিস পয়েন্ট কমে 4.4% থেকে হলো 4%। রিভার্স রেপো রেট 3.75% থেকে কমে দাঁড়ালো 3.35%। করোনা মোকাবিলায় ভারত প্রায় 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে, যা দেশের জিডিপির 10%। যা নিয়ে ইতিমধ্যেই উঠেছে প্রশ্ন। এখনো রিজার্ভ ব্যাংক বিশ্বাস করে যে সুদের হার কমিয়ে চাহিদা বাড়ানো যায়। এটা কিন্তু কোথাও হয়নি, এটা পৃথিবীর কোথাও হয় না, এখানেও হবার কোনো কারণ নেই। সুদের হার কমলে যেটা হবে, কোম্পানিগুলোর প্রফিটগুলো একটু প্রোটেক্টেড হয়। এখন অর্থনীতিকে চাঙ্গা করার একমাত্র উপায় হচ্ছে সরাসরি মানুষের হাতে কিছু ক্রয় ক্ষমতা দেওয়া। সেটা কিন্তু সরকার এখন অবধি সেই পদক্ষেপ নেয়। চলেছে রাজনৈতিক চাপানুতরও। বলছেন কৃষি উৎপাদন খুব ভালো হবে, এবারও বড় পুরোটা তোলা যায়নি, এখনো প্রকৃতির ওপর নির্ভর করে আমাদের আউশ আমন্তর তোলা বাকি রয়েছে পুরোটা। সুতরাং একটা অনিশ্চিত জিনিসের ওপর নির্ভর করে এই অর্থনৈতিক সহজ সিদ্ধান্ত নেওয়া, এটা একটা ইকোনমিক্সের জাগলারি অব দি ইকোনমিক্স। এই যে তৃণমূল কংগ্রেস যে রেশনের চাল গমগুলো চুরি করছে, সেটাও কি জাগলারি? চোখের সামনে চাল গম দিচ্ছে, গরিব মানুষকে গ্যাস পৌঁছে দিচ্ছে, বিনা পয়সায় গ্যাস দিচ্ছে এই 3 মাস। এর সাথে সাথে নানান রকম প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী শৌচাগার যোজনা, এগুলো সব জাগলারি। কে সঠিক কে ভুল স্পষ্ট করবে ভবিষ্যৎ। সাধারণ মানুষের শুধু প্রার্থনা, করোনায় বাঁচলে মাথার ছাদ আর পেটের ভাতটা যেন চলে না যায়। এবিপি আনন্দ। ফিরে এলাম বিরতির পর। রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত 135, রাজ্যে করোনায় আরো 6 জনের মৃত্যু। এখনো পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত 3,332। এই মুহূর্তে করোনায় চিকিৎসাধীন 1,846। রাজ্যে করোনার সংক্রমণ মুক্ত আরো 28।
আসছি পরের খবরে। নিমতায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তৃণমূল কাউন্সিলর, দুষ্কৃতীদের হাতে আক্রান্ত উত্তর দমদমের কাউন্সিলর। বাঁশ ইট দিয়ে মার, বাঁচাতে গিয়ে কয়েকজন আহত। হামলার পর সিসি ক্যামেরা ভাঙচুর দুষ্কৃতীদের। বেলঘরিয়া থেকে আনা হলো কলকাতার হাসপাতালে। হামলা নিয়ে খোঁজ নিচ্ছে প্রতিক্রিয়া পুরপ্রধানের। কি কারণে হামলা খতিয়ে দেখা হচ্ছে, পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, নিমতায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তৃণমূল কাউন্সিলর, দুষ্কৃতীদের হাতে আক্রান্ত উত্তর দমদমের কাউন্সিলর। বাঁশ ইট দিয়ে মার, বাঁচাতে গিয়ে কয়েকজন আহত। হামলার পর সিসি ক্যামেরা ভাঙচুর দুষ্কৃতীদের। বেলঘরিয়া থেকে আনা হলো কলকাতার হাসপাতালে। জল নেই, কারেন্ট নেই, তো উনি কি করবেন? ওনার তো কিছু করণীয় নেই। উনি যতটা পারছেন, যতটা এলাকায় পেরেছেন কারেন্ট এনে দিয়েছে, কিন্তু কিছু গুন্ডা ছেলে এসে মানে রীতিমতো মানে মার্ডার করতেছে। ইভেন হুমকি দিয়েছে নির্মল ঘোষ না যিনি ছিলেন ওনার মতন এনাকেও গুলি করে মেরে ফেলবেন।